আমি ডক্টর দেবাশিস দত্ত বলছি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট। আজকে স্পেসিফিক একটা জিনিস নিয়ে আমি একটু সকলকে অ্যাওয়ার করতে চাই। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, গার্ড বলে, GERD, খুব কমন ডিজিজ, যেটা আমাদের পপুলেশানে অধিকাংশ মানুষই ভোগেন। বিশেষ করে এশিয়ান পপুলেশানে এর অনেকটাই প্রভাব আছে, আমাদের বেশিরভাগই ইস্টার্ন জোনে এশিয়ান পপুলেশানে। তো এই রোগটা কী জিনিস? গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এটা কিছুই না, এক প্রকার সিস্টেম ডিসঅর্ডার। এটা আমাদের অনেকগুলো কারণের জন্য এটা তৈরি হয় সিস্টেমে। নম্বর ওয়ান হচ্ছে, আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা খাদ্যদ্রব্য যখন গলা দিয়ে পাস করে, গলাটাকে আমরা ফ্যারিংস বলি। এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ল্যারিঙ্গো ফ্যারিং, যেটা শ্বাসনালীর সংলগ্ন গলাটা, আর একটা হচ্ছে আমাদের খাদ্যনালীর সংলগ্ন গলা। তো আমাদের যে খাদ্যনালীর সংলগ্ন গলা, এই অংশটা, সেই ফ্যারিংসের মধ্যে দিয়ে খাবারটা আমাদের সোয়ালো করি আমরা। সেখানে একটা স্ফিংটার কাজ করে, আপার ইসোভেজাল স্ফিংটার। যে স্ফিংটারটা খাদ্যকে ঠিক প্রপারলি আমাদের খাদ্য নালীর মধ্যেই প্রবেশ করায়, সেটা কখনো শ্বাসনালীতে যাবে না। তো সেই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের শ্বাসনালীর মাথায় মুখে একটা ছিপি থাকে, সেটা হচ্ছে এপিগ্লটিস বলে। এপিগ্লটিসের ওপর দিয়ে খাদ্যটা আমাদের প্রবাহিত হয়ে খাদ্যনালীতে প্রবেশ করে। তো এইটা হচ্ছে প্রাইমারি স্টেজে খাবারটা আমরা খাই। তারপরে সেটা পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে খাদ্যনালীর মধ্যে দিয়ে গিয়ে লোয়ার ইসোভেজাল স্ফিংটার বা নিচের ছিপির অংশে গিয়ে পড়ে। সেই ছিপিটা আমাদের পাকস্থলী থেকে খাদ্যনালীর সংযোগস্থলে থাকে। নর্মাল কন্ডিশনে ওই ছিপিটা আমাদের বন্ধ থাকে, সেইখানে আমাদের খাদ্যটা নর্মাল কন্ডিশনে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের সিস্টেম যখনই আমরা খাবারটা খাবো, তখনই ওইটা ছিপিটা ওপেন হবে এবং খাদ্যটা আমাদের পাকস্থলীতে প্রবেশ করে। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে গেটওয়ে সিস্টেম। মানে হচ্ছে, আপনি দরজা দিয়ে বেরোলেন, আপনি বাইরে শুধু যেতে পারবেন, আপনি আর ঢুকতে পারবেন না। দিস ইজ দ্য সিস্টেম। তো ওই ছিপি খোলা বন্ধটা একমাত্র অটোনমিক নার্ভাস সিস্টেম বা ব্রেন দ্বারা পরিচালিত হয়, ব্রেনের কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়। ওটা আমাদের নিজেদের হাতে কোনো সোমাটিক কন্ট্রোলে হয়, চলে না। কিন্তু এই ছিপিটা যখন খারাপ হতে থাকে বা এই ছিপিটা যখন ইনএফেক্টিভ হয়ে যায়, তার মানে খাদ্যদ্রব্যটা আপনার যখন ঢুকছে, তখন ছিপিটা বন্ধ হচ্ছে না, খোলা থেকে যাচ্ছে। যেরকম দরজাটা আপনার একদিকে খুলতে আগে, এখন দুদিকেই খুলছে। তো সো দ্যাট আপনার যখন স্টমাক ফিল করে আপনি খেয়ে নিলেন, ভরপেটটা যখন খাওয়া দাওয়া করে নিলেন, সেই খাওয়া দাওয়ার পর স্টমাক যখন ফুল হয়ে গেল, ফিল আপ হয়ে গেল কমপ্লিটলি, তখন স্টমাকে একটা চারিং প্রসেস হয়, যেখানে আপনার খাদ্যদ্রব্যের সঙ্গে আমাদের এনজাইম মেটেরিয়াল, বিভিন্ন রকম অ্যাসিডিক জুস, এগুলো মিক্সিং হয়। সেই সময় যদি ছিপিটা খোলা থাকে, তাহলে খাদ্যদ্রব্যগুলো আমাদের ওপরের দিকে উঠে চলে আসে, মানে পাকস্থলীর খাদ্যদ্রব্যগুলো শ্বাসনালীর খাদ্যনালীতে উঠে চলে আসবে। তো এইটাকে বলে রিগারজিটেশন বা রিফ্লাক্স ডিসঅর্ডার। তো সেই খাদ্যদ্রব্যের সঙ্গে এতটাই অ্যাসিড জুস মিক্সিং থাকে, সেটা আমাদের খাদ্যনালীর ওয়ালকে অনেকটাই বেশি বার্ন করে। তখন আমাদের পেশেন্টরা কমপ্লেন করবে যে গলা আমার জ্বালা করছে। তখন ডাক্তারবাবু, আমি যাই খাই গলা জ্বালা করে, যাই খাই গলা জ্বালা করে। তো এই হচ্ছে জিনিস। প্রথমে ছিপিটা ইনএফেক্টিভ হবে, তারপরে ছিপিটা বন্ধই হবে না, খোলাই থাকবে। দ্যাট ইজ ভেরি ডেটেড প্রবলেম। ওর গ্রেডেশন অনুযায়ী গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকমভাবে আমাদের ইসোফেজাইটিসের বিভিন্ন গ্রেডেশন আছে। অত ডিটেলে আমি যাচ্ছি না, আমি জাস্ট জিনিসগুলো আমি বোঝাতে চেষ্টা করছি যে খাদ্যদ্রব্য যখন যাচ্ছে, সেই খাদ্যদ্রব্যগুলো রিফ্লাক্স হচ্ছে, মানে ব্যাকফ্লো হচ্ছে। তো তাহলে আমাদের স্টমাক থেকে যে খাবারগুলো যখন আমাদের বেরোবে, সেটাকে পাইলোরাস বলে একটা জায়গা আছে, যেখান থেকে স্টমাক থেকে পাকস্থলী থেকে খাদ্যদ্রব্যগুলো ডিওডেনামে ঢুকছে বা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে ঢুকছে। তারপরে আমাদের বাকিটা ডাইজেস্টিভ প্রসেসে চলে যাচ্ছে। তো এই যে আমাদের রিফ্লাক্স ডিসঅর্ডারের প্রাইম কজগুলো আমি একটু বলছি। যখন আমরা খাবারগুলো খাবো, খাবারগুলোর মধ্যে যদি খুব তৈলাক্ত খাবার হয়, তাহলে আমাদের স্টমাক এমটি হতে অনেক ডিলে হবে। নর্মালি স্টমাক এমটি হতে আমাদের 3 থেকে 4 ঘন্টা লাগে, কিন্তু যখন আমরা তৈলাক্ত কোনো খাবার খাবো, তখন সেক্ষেত্রে আমাদের দেখা যাবে স্টমাক এমটি হতে প্রায় 6 থেকে 8 ঘন্টা লেগে যাচ্ছে, মানে ফুল স্টমাক হয়ে আছে। ডাক্তারবাবু, অনেক খেয়েছি আমি, পেট একদম আইঢাই করছে। তার মানে হচ্ছে সে ওভারলোড করে খেয়েছে এবং তার মধ্যে তৈলাক্ত খাবার অনেক বেশি ছিল, সো দ্যাট খাবারটা বেরোচ্ছে না, সিস্টেমে আটকে আছে, অনেক টাইম লাগছে বেরোচ্ছে। তো এই ওভারলোডেড অফ দ্য স্টমাক তখন কী হবে? রিফ্লাক্স হতে শুরু করবে। তো এই জন্য আমাদের কী করতে হবে? খেয়াল রাখতে হবে, যেটা আমরা খাবার খাবো, খুব রেশনাল, যতটা আমাদের নেওয়া ততটাই খাবার খাবো। ওভারলোডিং করে আমরা খাবো না। আমরা যাই খাই, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শোবো না। বিশেষ করে নাইট টাইমে যারা বেশিরভাগ ক্ষেত্রে রিফ্লাক্স ডিসঅর্ডারে আর্লি মর্নিংয়ে ভোগেন, তারা কী করে? স্টমাক ফিল করে অনেকটা পরিমাণ খাবার একসঙ্গে খেয়ে নিয়ে তারা শুয়ে পড়ছে। তো সো দ্যাট আমাদের স্টমাক এমটি হচ্ছে না, ওভারনাইট রিফ্লাক্স হচ্ছে এবং আর্লি মর্নিং গিয়ে চেস্ট পেন হচ্ছে, গলায় রিফ্লাক্স হচ্ছে। অনেকেই দেখবেন গলায় আঙুল দিয়ে বমি করার প্রবণতা আছে, যেগুলো একদমই কাম্য না। তো সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে কী অ্যাওয়ার করতে হবে? আমাদের সকলকে যেটা জানতে হবে, আমরা টাইম টু টাইম খাওয়া দাওয়া করবো। হয়তো একটু আধা ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হতে পারে,
কিন্তু যখনই খাবো ফুল স্টমাক করে খাবো না, তার মানে আমি যে খাবারটা খাবো 3 বারে খাবারটা 6 বারে খাবো। যারা এইসব সমস্যায় যারা ভুগছেন সেটা আমাদের মাথায় রাখতে হবে। ফুল স্টমাক করে খাওয়া যাবে না। আর তৈলাক্ত খাবার যদি আমরা খাইও তাহলে অনেকটা টাইম আমরা রেস্ট করে তারপরেই শুতে যাবো। তো বা চেষ্টা করতে হবে খাবারের রাত্রির টাইমিংটা আমাদের এগিয়ে আনতে হবে। আমরা 8টা-9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নেবো, যাতে 2-2.5 ঘন্টা পর গিয়ে 11টার সময় গিয়ে আমরা শুতে পারি। তো সো দ্যাট আর্লি মর্নিং চেস্ট পেন বা আর্লি মর্নিং রিফ্লাক্স আমাদের অনেকটাই কমে যাবে। বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে এগুলো আরও মারাত্মক। মিড নাইট চোকিং ইজ ভেরি কমন। সেক্ষেত্রে অ্যাসপিরেশন, নিউমোনাইটিস বা খাদ্যদ্রব্যগুলো অজান্তে শ্বাসনালীতে গিয়ে প্রবেশ করতে পারে এবং সাডেনলি ডেথ হতে পারে। সেগুলো আমাদের খুব কমন আমাদের ইনসিডেন্ট। যারা একটু বয়স্ক পেশেন্টদের বা যারা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন বা কোনো ডায়াবেটিক পেশেন্ট যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স আছে বা নিউরোপ্যাথি পেশেন্ট বা বেড রিডেন পেশেন্ট, তাদের ক্ষেত্রে ফিডিং হ্যাবিটস, ফিডিং কোয়ালিটি, ফিডিং কোয়ান্টিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রিফ্লাক্স ডিসঅর্ডার এই জন্য আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যেসব চিকিৎসা আমরা ইউজুয়ালি দিয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাইমারি প্রিভেন্টিভ মেকানিজম হচ্ছে সবার আগে, যেটা পেশেন্টকে নিজেকে মানতে হবে। তা নাহলে পেশেন্টকে কখনো সুস্থ করা যাবে না। পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশান, আমি অ্যাডিকশান লেভেল আমার কম করতে হবে, অ্যালকোহল কনজামশান কম করতে হবে, আমি জাঙ্ক ফুড স্পাইসি ফুড খাবো না, যে খাবারটাই খাবো সেই খাবারটা অল্প পরিমাণে বাড়ে বেশি খাবো, আমি একসঙ্গে ওভারলোডিং করে খাবো না। ঠিক আছে, এই তার পশ্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবো, বেশিক্ষণ সিডেন্টারি অ্যাক্টিভিটি, বসে থাকবো না, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুতে যাবো না। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বা অনেক কিছু অ্যাডিকশান আছে, যেরকম অ্যালকোহল তো আমি বললামই, স্মোকিং, ক্যাফেন, যারা একটু টি কফি বেশি খান তাদের ক্ষেত্রেও ইন্টেস্টাইনাল মুভমেন্ট কমে যাবে, স্টমাক এমটি হতে দেরি হবে। ওভার ফ্যাটি ফুড যদি আমরা খাই সেক্ষেত্রেও আমাদের এমটিং টাইম বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের রিফ্লাক্সের চান্সেস অনেক হাই থাকবে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। লাইফস্টাইল মডিফিকেশানটার উপর আমরা খুব বেশি জোর দেবো। নেক্সট হচ্ছে আমাদের যেটা করব, আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বা কিছু জিনিস আমরা বাড়িতে রাখবো। অ্যান্টাসিড হচ্ছে প্রাইমারি চয়েস অফ দ্য রিফ্লাক্স ডিসঅর্ডার। অন্যান্য কোনো পিপিআই আমরা ইউজুয়ালি খুব কমনলি আমি দেখেছি বাড়িতে পেশেন্টরা ইউজুয়ালি নিজেরাই সেবন করেন, কিন্তু পিপিআই এর এখন রেকমেন্ডেশন খুব কম সময়ের জন্যই হয়ে গেছে। 12 সপ্তাহ বেশি পিপিআই আইডিয়ালি রেকমেন্ডেড না। হয়তো ডাক্তারবাবুকে কোনো এক সময় দেখিয়েছেন, সেই ওষুধে খুব ভালো কাজ করেছে, সেইটাই মানুষ খেয়ে যাচ্ছে বাড়িতে, কিন্তু এটা কখনোই করবেন না, এটা কাম্য নয় একবারে। সেক্ষেত্রে আমরা বাড়িতে প্রাইমারি মেডিকেশনের মধ্যে অ্যান্টাসিড আমাদের পেশেন্টদের বাড়িতে রেখে দিতে আমরা বলি, অ্যান্টাসিড সিরাপ ফর্মে। এখন কিছু কিছু র্যাফ প্রিপারেশন বেরিয়ে গেছে, যেগুলো আরও ভালো। সেগুলো 15 ml কি 20 ml সঙ্গে সঙ্গে খেয়ে নিলেন, আর রিফ্লাক্সটার সঙ্গে সঙ্গে কন্ট্রোল হয়ে গেল। এছাড়াও তাতেও যদি না কন্ট্রোল হয় তখন ডাক্তারবাবুদের কাছে যেতে হবে নিশ্চয়ই। ডাক্তারবাবুদের কাছে গিয়ে ডাক্তারবাবুরা নিশ্চয়ই সেগুলো কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে। তারপরে আমরা এন্ডোস্কোপি অনেক সময় করে থাকি, যে স্ফিংটারটা উইক আছে কিনা দেখার জন্য। যদি স্ফিংটার উইক থাকে তাকে সেইভাবে পেশেন্টকে গাইড করবো আমরা। যদি কোনো আলসার থাকে, ঘা থাকে, যদি দেখি যে এখন ইরোশন আছে, বিলিয়ারি রিফ্লাক্স হচ্ছে, পিত্তরস চলে আসছে স্টমাকে, তার মানে বা এইচ পাইলোরাই ইনফেকশন আছে, সেগুলো আমরা টাইম টু টাইম আমরা ইরাডিকেট করার চেষ্টা করব। এগুলো আমাদের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিশ্চয়ই আমরা পেশেন্টকে ভালো করার চেষ্টা করব। আশা করি আপনারা সমস্ত কিছু প্রাইমারি প্রিভেনশন যেগুলো আপনাদের কাছে, সেগুলো আপনাদের কাছে ডাক্তারবাবুরা আপনাকে গাইড করবে, আমি যেগুলো আপনাকে গাইড করার চেষ্টা করছি সেইগুলো মেনটেন করলে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টরা খুবই ভালো থাকবে এবং দীর্ঘদিন ভালো থাকবে। সেটাই আমাদের কাম্য। পেশেন্টদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং তাদের খাদ্যাভ্যাস, মানসিক জীবনযাত্রার পরিকাঠামো, তাদের জীবনের চলনসই জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে তারা আগামী দিনে যাতে সুস্থ থাকতে পারে, সেই প্রচেষ্টাই আমি আমার প্র্যাকটিসের দ্বারা করার চেষ্টা করি, আগামী দিনেও করব। ভালো থাকবেন সবাই, নমস্কার।